হ্যাঁ, হ্যাঁ, বড় বৌমা, তুমি যখন এই বাড়িতে এসেছো তুমিও তো কিছুই করতে পারোনি। আমি তোমাকে নিজের মেয়ের মতো করে সব কিছু শিখিয়ে তুলছি, তাই তোমারও কর্তব্য তুমি ছোট খোকার বউকে সব কিছু শিখিয়ে তুলতে হবে। আমরা যদি ওকে শিখিয়ে না দেই তাহলে ও কিছু জানবে? ও তো এই বাড়ির নিয়ম আচার কিছুই জানবে না। আচ্ছা মা, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি ছোটকে আমি আমার নিজের বোনের মতো করে সব কিছু শিখিয়ে পড়িয়ে দেব। ধীরাজের স্ত্রী সানিয়া অনেক ধনী বাড়ির মেয়ে ছিল। সে রমেনকে ভালোবেসেই বিয়ে করে। শোনো, তোমার মা আর বৌদিকে বলে দিও আমার কিন্তু সকালে ঘুম থেকে ওঠার কোনো অভ্যেস নেই, আর আমাকে যেন ঘুম থেকে কেউ না ডাকে, আর আমি বাড়ির কোনো কাজকর্মই করতে পারবো না। তোমার মা যদি আমাকে তোমার বৌদির মতো ভাবে তাহলে কিন্তু উনি আমাকে খুব ভুল ভাবছে, কারণ আমি বাড়ির কোনো কাজকর্মই করতে পারি না, কারণ আমি অনেক বড়লোক পরিবারের মেয়ে ছিলাম। কিন্তু সানিয়া, এই বাড়িতে তো কোনো কাজের লোক নেই তোমাদের মতো। এই বাড়িতে সবাই নিজের কাজ নিজেই করে, তোমাকেও সেটা করতে হবে। সানিয়া ধীরাজের কোনো কথাই কান দেয় না। সে তার রূপচর্চায় ব্যস্ত। বড় বউ রাধিকার রূপের কোনো অহংকার নেই, সে যেন মাটির মানুষ। ছোট, এই নে তোমার সকালের জল খাবার, আর তুমি নিচে আসো, আমি তোমাদের সকলের জন্য খাবার বানিয়েছি। খাবারে কি কি মেনু আছে দিদি? রাধিকা বলে ওঠে, ভাত, ডাল, পটল ভাজি, চাটনি। কেন, চিকেন, ফিশ কিছুই নেই? এসব রান্না করেছো? ধীরাজ, তাহলে কি আমাকেও এসব খেতে হবে? তুমি তো জানো আমি এসব খেতে অভ্যস্ত না। ছোট, আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আমাদের বাড়িতে সোমবার নিরামিষ হয়। তুমি কোনো চিন্তা করো না, কালকে তোমার দাদাকে বলে ঠিক কিছু নিয়ে আসবে বাজার থেকে। রাধিকা একটু মুচকি হেসে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ধীরাজও খেয়ে দিয়ে নিজের অফিসে চলে যায়। রাধিকার স্বামী রমেন একটা নিজের দোকান আছে, সেও দোকানে চলে যায়। রাধিকাও নিজের মেয়েকে নিয়ে স্কুলে যায়। বাড়িতে তখন সানিয়া আর তার শাশুড়ি ছিল। আহ, আমার প্রেশারের ওষুধটা তো এখানেই রেখেছিলাম, কেন খুঁজে তো পাচ্ছি না। ছোট বৌমা, ছোট বৌমা, এদিকে আসো তো, আমার ওষুধটা খুঁজে দাও তো, আমি পাচ্ছি না। ওই ঘরে সানিয়া মোবাইলে ব্যস্ত। পাশের তার শাশুড়ির ডাক সে শুনেও না শোনার ভ্যান করেছিল। তার শাশুড়ি ঠিক টাইম মতো ওষুধ না খেতে পেয়ে তার প্রেশার হাই হয়ে যায়। রাধিকা তার মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখি তার শাশুড়ি মেঝেতে পড়ে আছে। মা, কি হয়েছে আপনার? তুমি কি করে পড়ে আছো? মা, মা, কথা বলুন। তারপর রাধিকার শাশুড়ি তাকে সব কথা খুলে বলে। আপনি এখানে বসুন মা, আমি এখনই সানিয়াকে ডেকে সব কথা বলছি। তো আমি কি করতে পারি এখানে? এ তুই কি বলছিস ছোট? আমি তোকে কিছুই করতে বলিনি, কিন্তু মা তোকে ডাকতে ডাকতে মেঝেতে পড়েছিল। তোর তো একবার মাকে দেখা উচিত ছিল, উনি তো বয়স্ক মানুষ। যা সত্যি তাই বলেছি দিদি, আমি পারবো না তোমার মতো করে কারো সেবা করতে। তুমি গরিব ঘরের মেয়ে আর অশিক্ষিত, তাই সারা জীবন চাকরের মতো করে কাজ করো, কিন্তু আমি ধনী পরিবারের মেয়ে আর শিক্ষিত। সরি দিদি। সানিয়া তার শাশুড়ির মুখে জবাব দিয়ে চলে যায়। আসুক আজকে ছোট গোকা, সব কিছু কোথায় বলে দিব। না মা, ধীরাজকে কিছুই বলার দরকার নেই। সানিয়া একদিন ঠিকই নিজের ভুল বুঝবে, যখন সে জানবে আপনি বা এই পরিবার তাকে কত ভালোবাসে। সে একটু একটু এখন অসুবিধা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তারপর রাধিকা কিচেনে চলে যায়, সে কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাতে ধীরাজ বাড়ি ফিরলেই সানিয়া,
আমি সারাদিন বাড়িতে বসে থাকতে পারবো না এভাবে। আমি বোর হয়ে যাচ্ছি। সারাদিন তোমার বৌদি আর মায়ের নানান কথা শুনতে হয় আমাকে। আমি কিন্তু এসব সহ্য করতে আর পারবো না। তা তুমি কি করতে চাও স্পষ্ট করে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না সানিয়া। তুমি একটা কাজের ব্যবস্থা করো আমার জন্য। আমি অনেক শিক্ষিত মেয়ে, তোমার বৌদির মতো অশিক্ষিত না যে বাড়ির বাইরের কোনো কাজেই আমি করতে পারবো না। আমি একটা এডুকেটেড মেয়ে, সবাই আমার মতো মেয়ে চায়। তাছাড়া আমার দ্বারা ঘর সামলানো হবে না। কিন্তু সানিয়া, তোমার তো সবে বিয়ে হয়েছে, এখন তুমি যদি কাজ করো সমাজের মানুষ কি বলবে? আমাদের তো একটা মান সম্মান আছে না? কিছুদিন যেতে দাও, তখন না হয় দেখা যাবে। আমি কিছুই জানি না, তুমি বলো কাজ খুঁজে দিবে কি না, না হলে আমি নিজেই খুঁজে নেব। আমি অশিক্ষিত না। ধীরাজ সানিয়ার কথায় সে আর কিছুই বলতে পারে না। তাকে একটা কাজ খুঁজে দেয়। সানিয়ার কাজ আজ প্রথম দিন অফিসে যাওয়ার সময়। ছোট বৌমা, তুমি আবার এত সকালবেলা সেজে গুজে কোথায় যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছ নাকি? কিছু হয়েছে? না মা, আমি মোটেও বাপের বাড়ি যাচ্ছি না। আমি চাকরি করতে যাচ্ছি। আমি তোমার বড় বৌমার মতো করে সংসার সামলাতে পারবো না, তাই আমি কাজ খুঁজে নিয়ে। সানিয়াকে তার শাশুড়ি অনেক বোঝালো, কিন্তু সে কিছুই বোঝে না। সে অফিসে চলে গেল। রাধিকা, এখনো কাজ করছো? অনেক রাত হলো, শুতে চলো। আর তুমি আমার তো কোনো কথাই শুনতে চাও না। বলছি কি, বাড়িতে না হয় একটা কাজের মেয়ে রাখে দেই, তাহলে তোমার এত অসুবিধা হবে না। যেদিন থেকে তুমি এই বাড়িতে নিয়ে এসেছি, সেদিন থেকে তুমি এই পরিবারের সেবাই করছো, কখনো নিজের বিষয়ে কিছুই ভাবো না। কই, আমি আর কি করি? এতটুকু কাজ যদি আমি করতে না পারি, আর কাজের লোক লাগবে না। পরের দিন সকালবেলায় সানিয়ার ব্রেকফাস্ট লেট হওয়ায় সানিয়া রেগে যায় আর রাধিকাকে অনেক কথা শোনায়। যদি ঠিক মতো কাজেই না করতে পারো, তাহলে তো বলে দিতে পারো, কাজের লোক রেখে দিব। তোমার মতো অশিক্ষিত গাইয়া মেয়ে কোনো কিছুই ঠিক মতো করতে পারে না, শুধু বরের টাকা ধ্বংস করতে পারে। ছোট, আজ পর্যন্ত কখনো তোকে আমি পর ভেবেনি। আজ তুই আমার এত বড় অপমান করলি যে আমাকে আজ পর্যন্ত কেউ এত অপমান করতে সাহস পায়নি। বেশ করছি, হয়েছে। গরিব ভিখারিদের আবার কষ্টও লাগে। আমাকে দেখো, অনেক বড় কোম্পানিতে কাজ করি, 30,000 মাইনে পাই। তোমার মতো অন্তত পরের কাছে হাত পেতে খাই না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে সানিয়া। বেশ, আজ থেকে তাহলে তুই আর তোর বর নিজের রান্না, নিজের সব কিছুর কাজ নিজেই করবি, আর তোদের টাকা আছে, কাজের লোক রেখে দিস। রাধিকারও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সেদিন থেকে তার স্বামী রমেনের সাথে ও শাশুড়ি ও তার মেয়েকে নিয়ে আলাদা হয়ে যায়। সানিয়াও তার বাড়ির জন্য কাজের লোক রেখে দেয়। তাদের বাড়ির সব কিছুই এখন ভাগ হয়ে যায়, কিচেন, বেডরুম, জমি, বাড়ি সব কিছুই। তাই দেখে তার মা অনেক কষ্ট পায়। আমি ভাবতেও পারিনি আমার এই সংসার এভাবে আলাদা হয়ে যাবে। তোমার শ্বশুর মশাই কখনোই এটা চাইনি। উনি অনেক কষ্ট পাচ্ছে। আমার এই তেলে তেলে করা সংসারটা এভাবে ভেঙে যাবে। তুমি কোনো চিন্তা করো না মা, সব আবার আগের মতো হয়ে যাবে। সানিয়া ঠিকই একদিন নিজের ভুল বুঝবে, আর আমাদের সংসারটি আবারও আগের মতো হয়ে যাবে। সানিয়া ও ধীরাজের সংসার 1 মাস ভালোই চলল। কিছুদিন পর সানিয়ার চাকরিটা চলে যায়। এখন ধীরাজের একার ইনকাম দিয়ে তাদের সংসারটা চালানো একটু অসুবিধা হয়ে যায়। আর
কিছুদিন পর ধীরাজের একা রোজগার দিয়ে সংসার চালানোটা অসম্ভব হয়ে যায়। কাজের মেয়েটাও টাকা দিতে না পেরে কাজ ছেড়ে দিয়েছে। সানিয়া, এখন তুমি বাড়ির সব কাজকর্ম নিজেই তোমাকে করতে হবে। তোমার চাকরিটাও চলে গেছে, আর আমার একার ইনকাম দিয়ে কি সংসার চালানোটা যায়? তাই আমি বলছি কি, তুমি এখন রান্না বান্না সব কাজ তুমি নিজেই করো। কিছুদিন এভাবে কেটে যায়। সানিয়ার বাপের বাড়ির লোক অতটাও বড়লোক ছিল না। সে যতটা বলতো সে শুধু ফুটানিই মারতো, তাই সে সব কাজ নিজেই করতে থাকে। বিয়ের পর দিদিকে অনেক কথা শুনিয়েছি, এখন দেখছি ঘর সামলানোটাও অনেক বড় কষ্টের। সত্যি তো, এমনিতেই বেশি দূর পড়াশোনা করিনি, তাই তো আমার নিজের ভুলের জন্যই চাকরি থেকে আমাকে বের করে দিয়েছে। ভারী এসব কাজ আমার দ্বারা মোটেও হচ্ছে না। এর থেকে ভালো হতো দিদিকে এত খারাপ কথা না শুনিয়ে আর অহংকার না করে একটু হেল্প করতাম, তাহলেই হতো। দিদি সব কাজ করতো। সানিয়া মনে মনে ভাবে সে তার দিদির কাছে ক্ষমা চাবে। কি রে ছোট, কিছু বলবি? তুই এখানে দাঁড়িয়ে আছিস অনেকক্ষণ থেকে। আসলে দিদি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি বুঝতে পেরেছি সংসার সামলানোটাও অনেক বড় কাজ। চলো না আমরা আগের মতো করে আবার একসাথে মিলেমিশে থাকি। তুমি কি আমাদেরকে ক্ষমা করে দিবে? মা, শুনছো তোমার ছোট বউয়ের কথা? ছোট, অবশ্যই আমি তোকে ক্ষমা করব আর একসাথেও খাবো, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে, তোকে শুনতে হবে। এই যে তুই আমাকে অনেকবার বলছিস আমি গরিব ঘরের মেয়ে, অশিক্ষিত। না রে না, আমি গরিব ঘরের মেয়ে না, আমি অশিক্ষিত। আমার কাছেও তোর মতো রূপ, শিক্ষা, টাকা সবই আছে, কিন্তু সেই শিক্ষার আমার কাছে কোনো দাম নেই। যে শিক্ষা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে চোখের জল ফেলতে হয়েছে। যে বাবা পায়ের ঘাম মাটিতে ফেলছে আমাদের খাইয়েছে, বয়স্ককালে সেই মা বাবাকে ছেড়ে নিজের স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাব তাদের, আর আমরা শহরে কোনো ফ্ল্যাটে কিনে থাকবো। মা বাবাকে চোখের জল ঝরবে না, ভালো খেতে পারবে, বৃদ্ধাশ্রমে থাকবে, আর আমি সুখে রূপচর্চা করব। সেই শিক্ষা আমার কাছে না থাকাই ভালো। সেই শিক্ষার কোনো দাম নেই যে শিক্ষা অনায়াসে চোখের জল ফেলে। তারপর সানিয়াও নিজের ভুল বুঝতে পারে। এরপর থেকে তারা আবারও সবাই একসাথে সুখে শান্তিতে বাস করে। আর আমাদের এই গল্পটি থেকে এই শিক্ষাই পেলাম যে শিক্ষা নিজের মা বাবার চোখে জল ঝরায়, সে শিক্ষার কোনো দাম নেই। তাই আমাদের প্রত্যেকের উচিত আগে নিজের মা বাবার চোখে জল ঝরতে না দেওয়া, তাদের সুখে রাখা।